ফিলিস্তিন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মুসলিমদের জন্য বড় এক সুসংবাদ দিল বাংলাদেশ। প্রথমেই জানিয়ে দিচ্ছি, ইসরায়েলের স্বপ্ন ভঙ্গ, বাংলাদেশ দিল শেষ সিদ্ধান্ত। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে প্রথমবার মুখ খুললেন খামেনি। এরপর থাকছে, ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেস্তে দিল ট্রাম্প। আরও জানিয়ে দিব, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। এবং আরও থাকছে, সেনা প্রত্যাহার ছাড়া যুদ্ধবিরতি নয় বলছে হামাস। সর্বশেষ জানিয়ে দিব, আল আকসার ভাগাভাগি শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আলহামদুলিল্লাহ, সুখবর, ইসরায়েলের স্বপ্ন ভঙ্গ, বাংলাদেশ দিল শেষ সিদ্ধান্ত। ইসরায়েল এক সময় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আশায় বুক বেঁধেছিল। 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় পাসপোর্ট থেকে ইসরায়েল বাদে সব দেশে বৈধ এক বাক্যটি বাদ দেওয়া হয়। তখন বিষয়টিকে অনেকে একটি সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখলেও বাস্তবে বাংলাদেশ কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোয়নি। বুধবার ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সরকারের সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসরায়েলের সেই আশার চুক্তি পরিসমাপ্তি ঘটেছে। প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তী সরকার আবারও বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল বাদে সব দেশে বৈধ বাক্যটি ফিরিয়ে এনেছে। এর ফলে স্পষ্ট হল, বাংলাদেশ ইসরায়েলিদের প্রবেশ এখনো আর কঠোরভাবে নিষিদ্ধ এবং বাংলাদেশ সরকার এখনো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোর বিরোধী। প্রসঙ্গত, 2021 সালের সিদ্ধান্তের সময় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, কেউ বাংলাদেশ থেকে ইসরায়েলে ভ্রমণ করতে পারবে না। যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, পাসপোর্ট হলো শুধুমাত্র একটি পরিচয়পত্র, এটি কোনো দেশের পররাষ্ট্রনীতির প্রতিফলন নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি একই আছে, যেমনটা শেখ মুজিবুর রহমানের শাসনামলে ছিল। আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না। তা সত্ত্বেও ইসরায়েল বিষয়টিকে পজিটিভ সিগন্যাল হিসেবে দেখেছিল। ওই সময় গিলাড কোহেন, যিনি তখন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ মহাপরিচালক ছিলেন এবং বর্তমান জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। তিনি বিষয়টিকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন। সেখানে তিনি লেখেন, অসাধারণ সংবাদ, বাংলাদেশ ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি একটি স্বাগত পদক্ষেপ এবং আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সামনের দিকে এগিয়ে যান এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুন, যেন আমাদের উভয় জনগণ সুবিধা পায় এবং উন্নতি করে। জেরুজালেম পোস্ট এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পাসপোর্ট বিতর্কিত সেই বাক্যটি ফেরত আসায় এখন আর কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সংবাদ মাধ্যমে তাদের প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করেছে, কূটনৈতিক সম্পর্কে আসা, যা এক অর্থে ইসরায়েলের দীর্ঘদিনের প্রতিরক্ষা ইতি ঘটার ইঙ্গিত বহন করে। এদিকে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েল বিষয়ে বাংলাদেশ তার নীতিতে অটল রয়েছে, যেখানে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করা হয় এবং ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া অবস্থায় আজও বহাল আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে প্রথমবার মুখ খুললেন খামেনি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা। শোনা যাচ্ছে, শীঘ্রই হয়তো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে দুই দেশ। কিন্তু তার আগেই তেহরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ইরান তাদের কথা না শোনে, ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করবে মার্কিন সেনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই আলোচনা নিয়ে তেহরান অতিরিক্ত আশাবাদী বা হতাশ নয়। আয়াতুল্লাহ খামেনি মঙ্গলবার ইরানের নির্বাহী বিচার বিভাগ এবং আইনসভা শাখার প্রধানের উদ্দেশ্যে একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অবশ্যই আমরা তাদের নিয়ে বেশ সংশয়ে আছি। আমরা তাদের বিশ্বাস করি না। আমরা তাদের ব্যাপারে জানি, কিন্তু নিজেদের সক্ষমতার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা জানি আমরা অনেক কিছু করতে পারি। আমরা অনেক পদ্ধতি জানি। এই আলোচনার প্রথম পদক্ষেপ ভালোভাবেই বাস্তবায়ন করা গেছে বলেও মন্তব্য করেন খামেনি। তিনি জোর দিয়ে বলেন, দুপক্ষেই লাল রেখা কি হবে তা স্পষ্ট করে দিয়েছে। এখন সেগুলো সতর্কভাবে অনুসরণ করতে হবে। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও এই আলোচনা অবশ্যই অনুসরণ করতে হবে। 2015 সালে পরমাণু চুক্তি নিয়ে যে ভুল হয়েছিল, এবার যেন সে ভুল না হয় তা নিয়েও খামেনি সতর্ক করে দিয়েছিলেন। তখন আলোচনার উপরই সবকিছুকে নির্ভরশীল করে ফেলা হয়েছিল। আমরা আমাদের দেশকে শর্তাধীন বানিয়ে ফেলেছিলাম। এমন পরিস্থিতি বিরাজ করলে কেউ সময় বিনিয়োগ করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত শনিবার ওমানের রাজধানীতে ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থকারী হিসেবে কাজ করছেন। ইরান বলছে, আলোচনার লক্ষ্য কেবলমাত্র দেশটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ একতরফা নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির বিভিন্ন দিক মোকাবেলা করা, এর সাথে অন্যান্য বিষয় চুক্তি থাকার জল্পনাকেও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেস্তে দিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকিয়েছেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত 1 বছর পিছিয়ে দেওয়া। খবর আল জাজিরার। তবে এই অভিযানে সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়। এদিকে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে। এর আগের দফা আলোচনা হয়েছিল ওমানে। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইরাক এবং ইরানের মধ্যে 8 বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয় একচেটিয়া আধিপত্যকে ভেঙে ফেলা, বেশিরভাগ পুরনো অ্যান্টি আর্মার মিসাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্তে পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আমন্ত্রণের ঝুঁকি বাড়ায়। ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাভলিন এবং স্পাইকের মতো সিস্টেম বিকাশ ঘটে। আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে। সেনা প্রত্যাহার ছাড়া যুদ্ধবিরতি নয় বলছে হামাস। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছে হামাস। হামাসের একজন কর্মকর্তা বলেছেন, যে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে অবশ্যই গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকতে হবে। গতকাল বুধবার ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবটি বিবেচনা করার পর প্রথম মন্তব্যে এ বার্তা জানায় হামাস। আল জাজিরা জানায়, হামাস জানিয়েছে যতক্ষণ ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে না যাবে এবং স্থানীয় যুদ্ধবিরতিতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো জিম্মিকে তারা মুক্তি দেবে না। ফিলিস্তিন এবং তাদের প্রতিবেশী দেশগুলো ইসরায়েলি সেনাদের তাদের ভূমিতে অবস্থানকে সামরিক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। এদিকে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজা, লেবানন এবং সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে। তার এই ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আলোচনা আরও কঠিন হয়ে পড়ল। গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজার ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল। এরপর গাজার বিস্তৃত অঞ্চল প্রায় অর্ধেক দখল করে নেয় ইসরায়েলি সেনারা। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল করেছে সেসব অঞ্চল থেকে সরে যাচ্ছেন না। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজা হাসপাতালে ইসরায়েলের হামলার ক্ষুব্ধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ম্যাক্রো বলেছেন, গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়। একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণ্যবন্দীরা মুক্তি পাবেন। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে এসব কথা বলেন তিনি। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা নতুন করে কমপক্ষে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা 51,000 ছড়িয়ে গেছে। এরই মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করছেন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। উপত্যকাটিতে নির্বিচারে ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যেই সফর করলেন নেতানিয়াহু। এ সময় হামলা আরও জোরদারের কথা বলেন তিনি। আল আকসার ভাগাভাগি শুরু। ইসরায়েল রেকর্ড সংখ্যক 180 জন ইহুদি উপাসকে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে। এটি এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির। বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে, যেখানে সাধারণত একসঙ্গে 30 জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেওয়া হতো না। ঘটনাটিকে ভীতিকর ও নজরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওয়ানি বাজবাজ। তিনি বলেন, আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি। মুসলিম উপকারীদের ওই সময় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে এর মাধ্যমে আল আকসার স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় বৃহত্তম স্থান। এটি আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি, যদিও ইসরায়েলের 1967 সাল থেকে এলাকা দখল করে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আল আকসা ইহুদি উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে হেবরনের ইব্রাহিম মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে।